জীবনে পরিবর্তন আনার জন্য আমরা কত কিছুই না করি, মানে নতুন বছরের শুরুতে কত রেজলিউশন, কত সেলফ হেল্প বই পড়া, ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখা, কিন্তু মাসখানেক পরেই দেখা যায় আমরা আবার সেই পুরনো জায়গাতেই ফিরে এসেছি। হ্যাঁ, এই ব্যাপারটা বেশ হতাশাজনক, তাই না? মনে হয় নিজের সাথেই যেন একটা যুদ্ধ চলছে আর আমরা বারবার হেরে যাচ্ছি। এটা একটা খুব সাধারণ অভিজ্ঞতা আসলে। আর সমস্যাটা হলো প্রচলিত যে সেলফ হেল্পের ধারণা, হ্যাঁ, সেটা আমাদের শেখায় যে আমাদের ভেতরে কিছু খারাপ অংশ আছে, সেগুলোকে ইচ্ছা শক্তি দিয়ে ঠিক করতে হবে। যেমন তোমার অলসতাকে দূর করো, তোমার রাগকে নিয়ন্ত্রণ করো, এই ধরনের কথা। ঠিক। আমরা নিজেদেরকে একটা প্রজেক্টের মতো দেখি, যার অনেক ভুল আছে আর সেগুলোকে সারাতে হবে। একদম। আর এই যুদ্ধংদেহী মনোভাবটাই তো আমাদের আরও বেশি ক্লান্ত করে ফেলে। ঠিক, এখানেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমরা আজ এমন একটি বইয়ের গভীরে যাব, যাই নিজেকে ঠিক করার ধারণাটাকে চ্যালেঞ্জ করে। আচ্ছা। বইটি হল নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং লেখিকা গ্যাব্রিয়েল বার্নস্টিনের নতুন বই সেলফ হেল্প, দিস ইজ ইয়োর চান্স টু চেঞ্জ ইয়োর লাইফ। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল বইটার আলোকে এটা বোঝা যে নিজের সাথে যুদ্ধ করার চেয়ে নিজের ভেতরের জগৎটাকে বোঝাটা কেন বেশি জরুরি। আপনি একদম মূল জায়গাটা ধরেছেন। এই বইটার সবচেয়ে শক্তিশালী দিক হল এটা ইন্টারনাল ফ্যামিলি সিস্টেম বা আইএফএস বলে একটা থেরাপিউটিক মডেলের উপর ভিত্তি করে লেখা। আইএফএস? হ্যাঁ, এটা কোনো ভাষা ইতিবাচক চিন্তার কথা বলে না, বরং এটা আমাদের মনের ভেতরের গঠনটাকেই একটা নতুন চোখে দেখতে শেখায়। বইটা আমাদের ভেতরের বিভিন্ন সত্তা বা অংশের সাথে পরিচিত হতে বলে। মনের ভেতরের বিভিন্ন অংশ, এই ধারণাটা খুবই আকর্ষণীয়। চলুন এখান থেকেই শুরু করা যাক। এই ইন্টারনাল ফ্যামিলি সিস্টেম বা আইএফএস জিনিসটা ঠিক কি? বইটা বলছে আমাদের মন নাকি একটা পরিবারের মতো। হ্যাঁ, ঠিক তাই। ভাবুন, আপনার মন একটা একক জিনিস নয়, বরং এটা একটা টিম বা একটা পরিবারের মতো। আচ্ছা। পরিবারে যেমন বিভিন্ন ধরনের সদস্য থাকে, কেউ হয়তো খুব রক্ষণশীল, কেউ বিদ্রোহী। আমাদের মনের ভেতরেও ঠিক তেমনই বিভিন্ন চরিত্রের অংশ থাকে। লেখিকা মূলত দুই ধরনের প্রধান অংশের কথা বলেছেন। আচ্ছা, তাহলে এই পরিবারের প্রথম সদস্য কারা? প্রথম ধরনের সদস্যের নাম হল প্রোটেক্টর বা রক্ষক। এদের একমাত্র কাজ হল আপনাকে কষ্ট, লজ্জা, ভয় মানে মানসিক আঘাত থেকে বাঁচানো। বাঁচানো কিভাবে? তাদের পদ্ধতিগুলো সবসময় খুব একটা স্বাস্থ্যকর হয় না আর কি। যেমন ধরুন, একজন ব্যক্তি মানুষের সাথে মিশতে ভয় পান, তার ভেতরের প্রোটেক্টর অংশটা তাকে বলতে পারে, অনুষ্ঠানে যেও না, গেলেই তোমাকে কেউ পাত্তা দেবে না, বরং বাসায় বসে টিভি দেখো, নিরাপদ থাকবে। এই যে এড়িয়ে চলাটা, এটাই একটা প্রোটেক্টর আচরণ। তার মানে যেটাকে আমরা সোশ্যাল অ্যাংজাইটি বলি, আইএফএস এর ভাষায় সেটা আসলে একটা অতি সতর্ক প্রোটেক্টর পার্টের কাজ। একদম। আমি সবকিছু নিখুঁতভাবে করি, তাহলে কেউ আমার সমালোচনা করতে পারবে না। একইভাবে যে মানুষটা অতিরিক্ত কাজ করে, নিজেকে ব্যস্ত রাখে, তার ওয়ার্কাহোলিক অংশটা হয়তো তাকে একাকিত্ব বা বিষণ্ণতার অনুভূতি থেকে বাঁচানোর চেষ্টা করছে। এই প্রোটেক্টররা আমাদের বডিগার্ডের মতো। বডিগার্ড? বাহ। হ্যাঁ, তাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু অনেক সময় তারা এত বাড়াবাড়ি করে ফেলে যে আমাদের জীবনটাই সীমিত হয়ে যায়। ঠিক। বাহ, তাহলে তো নিজের এই আচরণগুলোর ওপর আর রাগ থাকে না, বরং একটা কৌতূহল তৈরি হয়। জানতে ইচ্ছে করে এই বডিগার্ডগুলো এত মরিয়া হয়ে কাকে বা কিসের কিকে আমাকে বাঁচানোর চেষ্টা করছে। মনের এতটা গভীরে কি লুকিয়ে আছে? এটাই কি দ্বিতীয় ধরনের অংশ? ঠিক ধরেছেন। দ্বিতীয় ধরনের অংশটি হল এক্সাইল বা নির্বাসিত। এগুলো হলো আমাদের মনের গভীরে তালাবদ্ধ করে রাখা পুরনো ক্ষত, কষ্ট বা ট্রমা। যেমন ছোটবেলায় স্কুলের সবার সামনে অপমানিত হওয়ার স্মৃতি, কৈশোরে প্রথম প্রেম ভাঙার যন্ত্রণা। এই অনুভূতিগুলো এতটাই তীব্র যে আমাদের সিস্টেম সেগুলোকে একরকম নির্বাসনে পাঠিয়ে দেয়, যাতে প্রতিদিন সেই কষ্টটা আমাদের অনুভব করতে না হয়। একদম। আর প্রোটেক্টর অংশগুলো সারাক্ষণ পাহারা দেয়, যাতে এই নির্বাসিত অংশগুলোর কষ্ট আবার বেরিয়ে আসতে না পারে। আচ্ছা। আর প্রোটেক্টরদের কাজের তীব্রতা নির্ভর করে এক্সাইল্ডের কষ্টের গভীরতার উপর। যার ভেতরে নির্বাসিত কষ্ট যত বেশি, তার প্রোটেক্টররাও তত বেশি কঠোর আচরণ করে।
তার মানে যার ভেতরে প্রত্যাখ্যাত হওয়ার গভীর ভয় আছে, হ্যাঁ, তার প্রোটেক্টর হয়তো তাকে কোনো নতুন সম্পর্কেই জড়াতে দেবে না। ঠিক তাই। আর এখানেই মূল সমস্যাটা তৈরি হয়। আমরা শুধু প্রোটেক্টরদের আচরণের সাথে যুদ্ধ করতে থাকি, কিন্তু তাদের পেছনের কারণটা বোঝার চেষ্টা করি না। তাহলে তো এটা একটা দুষ্ট চক্রের মতো। প্রোটেক্টরদের সাথে যুদ্ধ করলে তারা আরও শক্তিশালী হয়, কারণ তারা ভাবে বিপদ আরও বেড়েছে। তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? বইটা কি আমাদের ভেতরের কোনো তৃতীয় শক্তির কথা বলে? হ্যাঁ, এবং এটাই আইএফএস মডেলের সবচেয়ে আশাব্যঞ্জক দিক। এই প্রোটেক্টর আর এক্সাইলদের কোলাহলের আড়ালে আমাদের প্রত্যেকের ভেতরেই একটা শান্ত, দয়ালু আর স্থিতিশীল কেন্দ্র আছে। একটা কেন্দ্র? হ্যাঁ, লেখিকা একেই বলেছেন সেলফ বা আমাদের প্রকৃত সত্তা। এই সেলফ কোনো অংশ নয়, বরং এটাই হলো আমাদের আসল চালিকা শক্তি, একজন পরিবারের জ্ঞানী এবং মমতাময়ী অভিভাবকের মতো। সেলফ বা প্রকৃত সত্তা, এটা শুনতে বেশ আধ্যাত্মিক লাগছে। বাস্তবে এটাকে কিভাবে চেনা যায়? মানে আমি যে আমার সেলফ থেকে কাজ করছি নাকি কোনো পার্ট থেকে, সেটা বোঝার উপায় কি? এটা বোঝার জন্য লেখিকা 8 C's বা 8টি সি এর একটি সুন্দর তালিকা দিয়েছেন। 8 C's? হ্যাঁ, যখন কোনো মানুষ তার সেলফ থেকে চালিত হয়, তখন তার মধ্যে স্বাভাবিকভাবে এই গুণগুলো প্রকাশ পায়, যেমন কম্প্যাশন বা মমতা। নিজের প্রতিও? হ্যাঁ, নিজের এবং অন্যের ভুলের প্রতি সহানুভূতি। তারপর আছে কনফিডেন্স বা আত্মবিশ্বাস, কামনেস বা শান্তি এবং কিউরিওসিটি বা কৌতূহল। মানে কোনো কিছুকে ভালো বা খারাপ বলে বিচার না করে খোলা মন নিয়ে সেটাকে জানার আগ্রহ। তাহলে আমি যা বুঝলাম, যখন আমার বস আমার কাজে সমালোচনা করেন আর আমার ভেতরটা রাগে জ্বলে ওঠে, আত্মরক্ষার জন্য মনটা ছটফট করে, সেটা আসলে আমি নই। আমার ভেতরের কোনো এক প্রোটেক্টর অংশ প্রতিক্রিয়া দেখাচ্ছে। একদম। কিন্তু যদি আমি শান্ত থাকতে পারি, কৌতূহল নিয়ে তার কথাটা শুনতে পারি আর ভাবতে পারি, এই ফিডব্যাকের মধ্যে কি শেখার মতো কিছু আছে, তখন আমি আমার সেলফ থেকে কাজ করছি। অসাধারণ একটি উদাহরণ। এই পার্থক্যটা ধরতে পারাটাই তো একটা বিরাট পরিবর্তন। তাই তো। এই পার্থক্যটা ধরতে পারার মুহূর্তেই আপনার হাতে ক্ষমতা চলে আসে। আপনি তখন আপনার প্রতিক্রিয়ার দাস নন, বরং আপনি আপনার প্রতিক্রিয়া বেছে নেওয়ার সুযোগ পান। বইটাতে সেলফকে একজন দক্ষ অর্কেস্ট্রা কন্ডাক্টরের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা। তার কাজ কোনো বাদ্যযন্ত্রকে অর্কেস্ট্রা থেকে বের করে দেওয়া নয়, বরং সব যন্ত্রকে একসাথে সুরেলাভাবে বাজাতে সাহায্য করা। তত্ত্বটা তো দারুণ, কিন্তু বাস্তবে এটা করাটা নিশ্চয়ই বেশ কঠিন, বিশেষ করে যখন কোনো প্রোটেক্টর অংশ, যেমন প্রচণ্ড রাগ বা উদ্বেগ, আমাদের উপর পুরোপুরি ভর করে। হ্যাঁ, কঠিন তো বটেই। সেই মুহূর্তে কিভাবে সেলফের সাথে সংযোগ স্থাপন করা যায়, বইটিতে কি কোনো ব্যবহারিক পদ্ধতির কথা বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। বইটির বড় অংশ জুড়েই রয়েছে এই ব্যবহারিক দিক নির্দেশনা। লেখিকা মূলত 4টি প্রধান পদ্ধতির কথা বলেছেন। প্রথমটি হল স্বীকার করা বা অ্যাকনলেজমেন্ট। স্বীকার করা মানে নিজের খারাপ অভ্যাসটাকে মেনে নেওয়া? ঠিক তাই। তবে শুধু মেনে নেওয়া নয়, তার উদ্দেশ্যটাকেও সম্মান জানানো। যেমন ধরুন, আপনার কাজ ফেলে রাখার অভ্যাস আছে। আছে। তুমি আমাকে কোনো একটা কাজ শুরু করতে দিচ্ছ না। হয়তো তুমি ব্যর্থ হওয়ার ভয় থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করছো। তোমার এই চেষ্টার জন্য ধন্যবাদ। বাহ। এই এক মুহূর্তের স্বীকৃতি আর সহানুভূতির ফলে ভেতরের যুদ্ধটা থেমে যায়। প্রোটেক্টর অংশটা অনুভব করে যে তাকে শত্রু ভাবা হচ্ছে না। এটা তো নিজের সাথেই একটা বোঝাপড়া তৈরি করার মতো বেশ শক্তিশালী ধারণা। দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয়টি হল মেডিটেশন ও শ্বাসক্রিয়া। তবে এটা শুধু মনকে শান্ত করার জন্য নয়। আইএফএসির দৃষ্টিতে মেডিটেশনের উদ্দেশ্য হল প্রোটেক্টরদের তৈরি করা মানসিক কোলাহলকে কিছুটা কমিয়ে আনা, যাতে আমরা আমাদের সেলফের শান্ত কণ্ঠস্বরটা শুনতে পাই। একদম। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমরা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করি, যা প্রোটেক্টরদের বোঝায় যে বিপদ কেটে গেছে, তুমি এখন বিশ্রাম নিতে পারো। আর তৃতীয় পদ্ধতি হিসেবে জার্নালিং বা লেখার কথা বলা হয়েছে, তাই না? এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, জার্নালিং। এটা নিজের ভেতরের পরিবারের সাথে কথা বলার একটা অসাধারণ উপায়। আপনি আপনার ডায়েরিতে সরাসরি আপনার কোনো অংশকে প্রশ্ন করতে পারেন। কিভাবে? যেমন, আপনার যে অংশটি সবসময় অন্যকে খুশি করতে চায়, সেই পিপল প্লিজার অংশটিকে লিখতে পারেন, প্রিয় বন্ধু, তুমি আসলে কি নিয়ে ভয় পাও?
যদি আমি কাউকে না বলি তাহলে সবচেয়ে খারাপ কি হতে পারে বলে তুমি মনে করো? আচ্ছা, তারপর কোনো বিচার না করে যা যা উত্তর মাথায় আসে সব লিখে ফেলুন। এই লেখার মাধ্যমে প্রায় এমন সব গভীর উত্তর বেরিয়ে আসে যা আমরা সচেতনভাবে ভাবতেও পারিনি। এবং চতুর্থ এবং শেষ পদ্ধতিটি হল ক্ষমা বা ফরগিভনেস। আমার ধারণা অনেকের কাছে এটি সবচেয়ে কঠিন ধাপ মনে হতে পারে। আপনি ঠিকই বলেছেন, এটা কঠিন হতে পারে। তবে বইতে ক্ষমাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে ক্ষমা মানে এই নয় যে যে আপনাকে আঘাত দিয়েছে তার কাজটাকে সঠিক বলে মেনে নেওয়া, তাহলে বরং ক্ষমা হলো অতীতের সেই আঘাত বা কষ্টদায়ক স্মৃতিকে আর আঁকড়ে ধরে না রাখা। যখন আমরা পুরনো ক্ষোভ বয়ে বেড়াই তখন আমাদের ভেতরের এক্সাইল অংশগুলো সেই কষ্টের বোঝারে চাপা পড়ে থাকে। ক্ষমা করার মাধ্যমে আমরা মূলত সেই অংশগুলোকে মুক্তি দিই। তার মানে ক্ষমাটা অন্যের জন্য নয়, নিজের জন্য। পুরোপুরি নিজের ভেতরের শান্তি ফিরিয়ে আনার জন্য, নিজের ভেতরের বোঝা হালকা করার জন্য। সব মিলিয়ে এই 4টে পদ্ধতি, স্বীকৃতি, মেডিটেশন, জার্নালিং এবং ক্ষমা, আমাদেরকে শুধু সমস্যাটা ধরিয়ে দেয় না, বরং একটা ব্যবহারিক মানচিত্র হাতে তুলে দেয়। ঠিক, এটা অনেকটা নিজের ভেতরের জগতের একজন দয়ালু প্রত্নতাত্ত্বিক হওয়ার মতো। আপনি ধীরে ধীরে যত্ন সহকারে একটার পর একটা স্তর সরিয়ে আপনার সত্তার গভীরে পৌঁছান। আলোচনার এই পর্যায়ে এসে একটা প্রশ্ন মাথায় আসছে। এই বইটি কাদের জন্য সবথেকে বেশি উপকারী হতে পারে? যারা হয়তো থেরাপিতে যাচ্ছেন বা যারা বছরের পর বছর ধরে একই ধরনের মানসিক সমস্যায় ভুগছেন? অবশ্যই তাদের জন্য। তবে আমি বলবো বইটি তার চেয়েও বড় পরিসরে কার্যকর, যারা বছরের পর বছর ধরে একই ভুল বারবার করছেন। যেমন হয়তো বারবার ভুল মানুষের সাথে সম্পর্কে জড়াচ্ছেন, বা কোনো একটা বদভ্যাস ছাড়তে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। তাদের জন্য এই বইটা একটা নতুন দিশা দেখাতে পারে। আইএফএস মডেল ব্যাখ্যা করে যে কেন আমরা জেনে বুঝে এমন কাজ করি যা আমাদের জন্য ক্ষতিকর। কারণ আমাদের কোনো একটা প্রোটেক্টর অংশ ভুলবশত বিশ্বাস করে যে এটাই আমাদের বাঁচানোর একমাত্র উপায়। ঠিক তাই। এই বইটা পড়ার পর আমার সবচেয়ে বড় যে উপলব্ধিটা হয়েছে তা হলো আমার ভেতরের যে কণ্ঠটা সারাক্ষণ আমার সমালোচনা করে, আমাকে ছোট করে, ইনার ক্রিটিক। হ্যাঁ, সেটা আসলে আমি নই, ওটা আমারই একটা অংশ, একটা প্রোটেক্টর। এই একটা উপলব্ধি নিজের প্রতি কঠোর হওয়ার প্রবণতা অনেক কমিয়ে দেয়। এবং এটাই এই বইয়ের দেওয়া সবচেয়ে বড় উপহার। এটি সেলফ হেল্পের ধারণাকে সেলফ অ্যাট্যাক থেকে সেলফ কম্প্যাশনে রূপান্তরিত করে। বাহ! এই আলোচনার শেষে যদি আমরা মূল শিক্ষাগুলোকে সংক্ষেপে বলতে চাই তাহলে 3টি বিষয় উঠে আসে। প্রথমত, পরিবর্তনের জন্য ইচ্ছাশক্তি বা কঠোরতার চেয়ে মমতা ও কৌতূহল অনেক বেশি শক্তিশালী অস্ত্র। দ্বিতীয়ত, আমাদের সবচেয়ে বিরক্তিকর অভ্যাসগুলো আসলে কোনো শত্রু নয়, সেগুলো আমাদেরই কোনো অংশের আত্মরক্ষার মরিয়া চেষ্টা। তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা না করে তাদের কথা শুনলেই নিরাময়ের পথ খুলে যায়। এবং সবশেষে তৃতীয় যে বিষয়টি আমরা শিখি তা হল আমাদের প্রত্যেকের ভেতরেই শান্তি, আত্মবিশ্বাস আর প্রজ্ঞার এক অফুরন্ত উৎস আমাদের সেলফ বিদ্যমান আছে। বাইরের পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আমরা সেই ভেতরের কেন্দ্রে আশ্রয় নিতে পারি। একদম। গ্যাব্রিয়েল বার্নস্টাইনের মূল বিশ্বাসই হল জীবন বদলানোর আসল ক্ষমতা আমাদের ভেতরেই আছে, শুধু সঠিক চাবিটা দিয়ে সেই দরজাটা খুলতে হবে। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা জানলাম যে আমাদের মন আসলে বিভিন্ন অংশের একটি পরিবার, আর নিরাময়ের পথ হল এই পরিবারের সদস্যদের সাথে যুদ্ধ করা নয়, বরং তাদের সবার কথা শোনা এবং সেলফের নেতৃত্বে একত্রিত করা। এই আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এতদিন আমরা জেনে এসেছি যে আমাদের লক্ষ্য হল মনের নেতিবাচক অংশগুলোকে নিয়ন্ত্রণ করা, কিন্তু এই বই আমাদের একটা নতুন সম্ভাবনার কথা বলছে। কি সেটা? প্রশ্নটা হল, আমাদের আসল লক্ষ্যটা কি? সত্যি নিজেদের কিছু অংশকে বশে আনা, নাকি লক্ষ্য হল আমাদের প্রকৃত সেলফ বা সত্তার আলোয় মমতা দিয়ে তাদের নেতৃত্ব দেওয়া? একবার ভেবে দেখলে কেমন হয় যদি আমরা সারা জীবন নিজেদের সাথে যুদ্ধ না করে আজ থেকে নিজেদের কথা শোনার সিদ্ধান্ত নিই? তাহলে আমাদের জীবনটা কেমন হতে পারে?